নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি খুব 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 চমৎকার ছোট গল্প, মন ভালো করা গল্প, মজাদার গল্প। গল্পের নাম রূপলি সংকট। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা গল্প। সবাইকেই অনুরোধ, আপনারা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প রূপলি সংকট। স্বয়ম্ভু বাবুর এমন গোপন ব্যবস্থাটাও ধরা পড়ে গেল। স্ত্রী মনোরমার মুখের দিকে আর তাকাতে পারেন না। চোখাচোখি হলে নিজের মুখখানায় ভস্ম হবার ভয়। মনোরমার কালো দুচোখ দুটুকরো কয়লার মতোই ধকধক করে জ্বলছে। জবাব না পেয়ে আবার তিনি চিৎকার করে উঠলেন, আমি জানতে চাই ও লোকটা ডাক্তার কিনা। ওদিকের ঘরে মেয়ে মন দিয়ে হায়ার সেকেন্ডারির পড়া তৈরি করছিল, আর ছেলে রং পেন্সিল দিয়ে অস্ট্রেলিয়ার ম্যাপ আঁকছিল। দুজনেরই মনোযোগে ছেদ পড়ল। দুজনে দুজনের মুখের দিকে তাকালো একবার। দিদি ভাইকে ইশারা করলো, অর্থাৎ উঠে দেখে আয় না। ভাই সভয়ে মাথা নাড়ল, তার দ্বারা হবে না। অগত্যা চেয়ার ছেড়ে সন্তর্পণে উঠে এসে মেয়ে অনু মায়ের ঘরে দরজার আড়াল থেকে ঝুঁকে মুখ বাড়ালো। ওদিকে গৃহিণী সন্ধানে ঠাকুর উঠে আসছিল সিঁড়ি ধরে। কর্তির তীক্ষ্ণ ঝাঝালো কণ্ঠ কানে বিদ্ধ হতে সেও স্নানুর মতো দাঁড়িয়ে গিয়েছিল। তারপর কখন অগোচরে দিদিমণির পিছন থেকে গলা বাড়াতে চেষ্টা করেছিল নিজেও জানে না। তুমি জবাব দেবে না তাহলে? আহা, বলছি তো, তুমি ঠান্ডা হয়ে বসো না। আমি ঠান্ডা হয়ে বসবো? গলার স্বর আরো চড়ল। নিজে তুমি ঘামছো আর ঠান্ডা হবার দরকার আমার? সঙ্গে সঙ্গে ক্ষিপ্র চরণে পাখা রেগুলেটর হাতের এক থাপ পড়ে ফুল স্পিড করে দিয়ে ঘুরে দাঁড়াতেই দরজার আড়ালে মেয়ের সঙ্গে চোখাচোখি। আর সেই মুহূর্তে দিশেহারা ত্রাসে অনু ঘুরে ছুট দেবার উপক্রম করতে ঠাকুরের সঙ্গে প্রচন্ড কলিশন। আচমকা ধাক্কার চোটে ঠাকুর বেচারা মেঝেতে বসে পড়ল, মুখ লাল করে। 16 বছরের মেয়ে অনু চোখের পলকে উধাও। দুহাত কোমরে তুলে মনোরমা দোরগোড়া এসে দাঁড়ালেন। সেই মূর্তি দেখে আধ বয়সী ঠাকুরও কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। মাথার কাপড়টা খসে যাচ্ছিল। অসহিষ্ণু হাতে মনোরমা সেটা টেনে দিয়ে থমথমে গলায় জিজ্ঞাসা করলেন, কি চাই? আগে জিজ্ঞেস করতে এলাম। জিজ্ঞেস করতে এসে গা ঘেঁষে দিদিমণির পিছনে এসে দাঁড়িয়েছিলে কেন? কি জিজ্ঞেস করতে এসেছিলে? আগে রেতে বাবুর জন্য আর কিছু রান্না করতে হবে কিনা? হবে। আমার মাথাটা কেটে কুটে বেশ করে বাবুকে রান্না করে দিতে হবে, বুঝেছো? মাথা নেড়ে পুরনো ঠাকুর প্রাণের দায় নিচে ছুটল। জ্বলন্ত চোখে মনোরমা স্বামীর মুখোমুখি দাঁড়ালেন। চুলটা আবার মাথা থেকে খসে যাবার উপক্রম হতে তেমনি অসহিষ্ণু হাতে আবারও টেনে দিলেন তিনি। আজকাল কপালের উপর দিকটা ঘেঁষে মাথায় কাপড় দেবার বাইটাও লক্ষ্য করেছেন স্বয়ম্ভু বিশ্বাস। স্ত্রী যখনই কোমরের নিচ পর্যন্ত এক পিঠ চুল খুলে দিয়ে বারান্দায় দাঁড়িয়ে
তাতে চিরুনি চালাতো। ওদিকের বাড়ির বছর 40-এর একটা লোক গুটি গুটি তার বারান্দায় এসে দাঁড়াতো এবং হাঁ করে চেয়ে থাকতো। স্বয়ম্ভূবাবু দিন দুই এ নিয়ে ঠাট্টা করবার পরে বারান্দায় দাঁড়িয়ে কেশবিন্যাস তো বন্ধ হলোই, তার উপর মাথায় কাপড়ও উঠল। সেই ঠাট্টার দরুন স্বয়ম্ভূবাবু মনে মনে অনুতপ্ত। চিরুনি হাতে চুলের বোঝা বিন্যস্ত করবার চেষ্টায় মনোরমার শরীরটা পিছন দিকে একটু বেঁকে বেঁকে যেত। শুধু বাড়ির হ্যাংলা লোকটা নয়, স্বয়ম্ভূবাবু নিজেও তখন মুগ্ধ চোখেই চেয়ে দেখতেন। সেই দৃশ্য 6 মাস হয়ে গেল, আর দেখেন না। স্ত্রীটি তার শৌখিন, প্রসাধন পটু এবং প্রসাধনের সমজদার। এখন চুল আঁচড়ানো ছেড়ে 8 ঘন্টার প্রসাধন পর্ব বাথরুমেই সেরে আসেন। অবশ্য আয়না টায়না ফিট করা সেই রকমই আধুনিক বাথরুম তার। কিছু বললে ঝংকার দিয়ে ওঠেন। ছেলে মেয়ে বড় হয়ে উঠেছে, যা করা উচিত তাই করছি। তুমিও আর কচি খোকাটি হয়ে থেকো না, ওদের বাপের মতোই চলাফেরা করো। দুই চোখে সামনের মানুষটার মুখখানা ভস্য করতে চেষ্টা করে মনোরমা আবার ঝলসে উঠলেন। কি, তুমি জবাব দেবে না? মুখ কাঁচুমাচু করে স্বয়ম্ভূবাবু বললেন, ডাক্তারই তো। ইয়ে, ডাক্তার কি বন্ধু হতে নেই নাকি? মনোরমা চেঁচিয়ে উঠলেন, আমি তোমার একটি বাড়তি কথাও শুনতে চাই না। জিজ্ঞেস করছি, জবাব দাও। কিসের ডাক্তার? কিসের ডাক্তার ওই লোকটা? পাগলের ডাক্তার? স্বয়ম্ভূবাবু প্রমাদ গুনলেন, জবাব দিলেন, ওভাবে বলছো কেন? বিলেত ফেরত মস্ত ডাক্তার। যে কোনো কারণে মানসিক অশান্তি হলে ওরা সাহায্য করতে পারেন। রাগে চোখে মুখে আগুন ঠিকরোচ্ছে মনোরমা। মানসিক অশান্তির জন্য তুমি পাগলের ডাক্তার এনে হাজির করেছো? তলায় তলায় পাগলের চিকিৎসা করাচ্ছ? এই জন্যই বুঝি রাত দিন ঘুম পায় আমার? আহা মনো, তুমি বুঝছো না। আমি বুঝছি না? লোকের কাছে আমাকে তুমি পাগল বানাতে চাও? আমি বুঝছি না? এত সাহস তোমার? সবাই তোমাকে কচি কচি বলে। স্ত্রীকে পাগল বানিয়ে বাতিল করতে পারলে আবার একটা বিয়ে থা করবার সুবিধে হবে, কেমন? আহ মনো, ছেলে মেয়ে শুনতে পাবে। রাগে কাঁপছেন মনোরমা, চাপা স্বরে ঝাঁঝিয়ে উঠলেন, শুনুক শুনুক, তোমার স্বভাব চরিত্র বিয়ের আগে থেকেই আমার জানা আছে। স্বয়ম্ভূবাবু ক্রুদ্ধ স্ত্রীটির মুখের উপরে বলতে পারলেন না। বিয়ের আগে থেকে বা পরে তার চরিত্র খারাপের যতটুকু নজির আছে তার স্ত্রীর হাতে আছে, অবশ্য অনেক আছে। তবে সবটুকুর সঙ্গে মনোরমা নামে একটি মেয়ে ভিন্ন দুনিয়ায় আর কোনো রমণী যুক্ত নয়। আর স্বভাব চরিত্রের এখনো যে সংগোপন বেচাল ধরা পড়ে, তাও এই স্ত্রীটিকেই কেন্দ্র করে। কিন্তু আপাতত এই রসিকতা করবার দুঃসাহস নেই স্বয়ম্ভূবাবুর। রণে ভঙ্গ দিয়ে তিনি সোজা নিচে পালিয়ে এলেন। 6 মাস হলো বাড়ির হাওয়া একেবারে বদলে গেছে। যেখানে কারণে অকারণে খুশির ছড়াছড়ি, সেখানে দিন রাত থমথমে গুমোট একটা। বলা নেই কওয়া নেই, হঠাৎ একদিন বাড়ির কর্ত্রীর মেজাজ চড়া। তারপর থেকে সেই মেজাজ একটু একটু করে এমনই চড়তে লাগলো যে বাড়ির সবকটি প্রাণী সচকিত। ছেলে মেয়ে সন্ত্রস্ত, মা কখন তাদের উপরে ফেটে পড়ে। ছোকরা চাকর সামুটা হাড় পাজি, কর্ত্রীর মুখের উপর দিনকে রাত করতে ওস্তাদ। সে এখন কর্ত্রীর মুখের দিকে তাকাতেও সাহস করে না। আর সব থেকে অবস্থা ঘাইল বাড়ির কর্তাটির। মনোরমার সব রাগ যেন তারই উপরে। তাকে দেখলেই ঝলসে ওঠেন, না দেখলে আরো বেশি। স্বয়ম্ভু চৌধুরী আকাশ পাতাল খুঁড়েও ভেবে পাচ্ছেন না কি হয়েছে বা কি হতে পারে। অনেকবার জিজ্ঞাসা করেছেন, কিন্তু ফল বিপরীত হয়েছে। শেষে অবস্থা এমন দাঁড়ালো যে ভরসা করে আর চুপ করে থাকতে পারলেন না তিনি। গোপনে এক মানসিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে
বন্ধু পরিচয় দিয়ে তাকে বাড়ি এনে স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দিলেন। সেই ভদ্রলোক এখনো ভালো করে চিকিৎসা শুরু করবার অবকাশই পাননি। সবে স্নায়ু ঠান্ডা রাখবার জন্য কিছু ওষুধ দিয়েছিলেন। দুবেলা চায়ের সঙ্গে আর কফি মেশানো দুধের সঙ্গে স্বয়ম্ভূবাবু সেই বড়ি গুলে নিজের হাতে স্ত্রীকে আদর করে খাওয়াচ্ছিলেনও, তাও ধরা পড়ে গেল। প্রেসক্রিপশনটা হাত কাটা কুর্তার ভিতরের পকেটে রেখেছিলেন তিনি। খুচরো পয়সার দরকার পড়াতে সেই পকেটে হাত ঢুকিয়েছিলেন মনোরমা। পয়সার বদলে হাতে মানসিক চিকিৎসকের ছাপানো প্যাডের কাগজে লেখা মনোরমা দেবীর নামের প্রেসক্রিপশনটা দেখে প্রথমে হতভম্ব তিনি, তারপর এই তাণ্ডব। মনোরমার বয়স এখন 37। মেয়ে সামনে না থাকলে এখনো 32-33 বলে চালানো যায়। মেয়েটা যে 16 হতে না হতেই ফ্রক ছেড়ে শাড়ি ধরেছে সেটা তার খুব একটা মনোপুত ছিল না। কিন্তু মেয়ের বাড়ন্ত গড়ন স্কুল থেকে এসে তাই বলতো, আর ফ্রক পরতে ভালো লাগে না, টিচাররা পর্যন্ত হাসে। টিচাররা হাসে শুনে মনোরমা চটেছেন, কিন্তু ফ্রক পরলে মেয়েকে যে আর মানায় না সেটা নিজেও স্বীকার করতে পারেন না। শাড়ি ধরবার সঙ্গে সঙ্গে মেয়ে যেন হঠাৎ মস্ত বড় হয়ে গেল। সেও তার চোখে খুব ভালো লাগেনি। মেয়ে অনু বাপের মুখের ছাদ পেয়েছে, কিন্তু শরীরের গড়ন মায়ের মতোই পরিপুষ্ট। ওদিকে ওর থেকে 4 বছরের ছোট বিনুর মুখের ছাদ মায়ের মতো, কিন্তু শরীরের ধাঁচ বাপের মতো ছিপছিপে পাতলা। ভাই বোনের দেহ সৌষ্ঠব উল্টো হলে মনোরমা খুব অখুশি হতেন না। মা এবং মেয়ের পরিপাটি সাজসজ্জার উপরে বেশ একটা প্রীতি আছে। মনোরমার বরাবরই ছিল, সাজতে গুজতে ভালোবাসেন। শুধু তাই নয়, দেহ সৌষ্ঠব বেশ আঁটো সাঁটো করে রাখবার দিকেও গোপন প্রয়াস ছিল একটু। ছেলে মেয়ে দুটো হবার পর শরীরের বাঁধনি ঢিলেঢালা হয়ে না যায় সেদিকেও প্রখর দৃষ্টি ছিল। মিনু হবার পর স্বামীকে স্পষ্ট নোটিশ দিয়েছেন, আর নয়, এই দুটোই বেঁচে পড়তে থাক। স্বয়ম্ভূবাবু ও বেচারার মতো বলেছিলেন, আমি তাহলে যাই কোথায়? মনোরমা সুচারু মুখ ঝামটা দিয়েছেন, থাক, কোথাও গিয়ে আর কাজ নেই। কেন? আজকালকার দিনে ব্যবস্থার কিছু অভাব আছে নাকি? সাজসজ্জা আর দেহ চর্চার প্রতি মনোরমার স্বাভাবিক আকর্ষণ তো আছেই, তাছাড়াও এর আরো একটু কারণ আছে। পুরুষ মানুষগুলোকে তিনি খুব একটা বিশ্বাস করেন না। তার ঘরের এই পুরুষটিকে তো আদৌ বিশ্বাস করেন না। তার অনেক লোলুপ অনাচারের সাক্ষী তিনি নিজেই। এর উপর একজনের জীবনের একটা ঘটনা মনের উপর বেশ ছাপ রেখে গেছে। স্কুল কলেজে মনোরমার একটি প্রিয় বান্ধবী ছিল সুগতা। খুব ভালো ছাত্রী ছিল সুগতা। ম্যাট্রিকে মেয়েদের মধ্যে স্কলারশিপ পেয়েছিল। বিয়ে পড়তে পড়তে একটি স্কলার ছেলের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। মনোরমার ধারণা ছিল 2 স্কলারে মিলে স্বর্গরাজ্য রচনা করবে। সুগতার চেহারা ভালো ছিল না, রোগা ছিল, তার উপর প্রায়ই অসুখে ভুগত। 5 বছর যেতে না যেতে দেখা গেল ওর বর অন্য বান্ধবী জুটিয়ে দিব্যি ফুর্তিতে আছে। আরো 2 বছর যেতে আত্মহত্যাই করে বসলো মেয়েটা। সেই সুগতা একদিন মনোরমাকে বলেছিল, স্বাস্থ্য আর চেহারাপত্রের দিকে নজর দিস, পুরুষের চোখে ওটাই আসল জিনিস। সুগতার ভাগ্য মনোরমার কাছে বেদবাক্য। স্বয়ম্ভূবাবুর বয়স এখন 43, কিন্তু সেটা বিশ্বাস করতে হলে ঠিক উজিকুষ্টি বের করতে হবে। দেখলে টেনে টুনে বড় জোর 33 বলা যায়। তার নামটাই যা ভারী কি, আর কোনো ব্যাপারে ভারী কিছুর সঙ্গে সম্পর্ক নেই। শেভ টেপ করলে একেবারে কচি চেহারা। বড় চাকরি করেন, কিন্তু তার অধস্তন অফিসারদের সকলেরই অনেক বেশি জাঁদরেল মূর্তি তার থেকে অন্তত। বয়সকালে প্রেম করে বিয়ে হয়েছিল তাদের। একই বাড়ির উপর নিচের বাসিন্দা ছিলেন তারা। প্রেম নয়, প্রেমের বন্যা। স্বয়ম্ভূবাবু যাকে বলে একেবারে অন্ধের মতো আসক্ত হয়ে পড়েছিলেন। প্রেমের সেই দুর্বার বেগ মনোরমা ঠেকাতে পারেননি।
অবিশ্বাসের মানুষ হলে মনোরমাকে বিয়ের আগেই আত্মহত্যা করতে হতো। কি যে ত্রাসে কেটেছিল কিছুদিন তিনিই জানেন। তারপর থেকে এই 6 মাস আগে পর্যন্ত মনে করতে পারার মতো অশান্তি কিছু হয়নি। এর মধ্যে স্ত্রীর হঠাৎ এই মানসিক অবস্থা। স্বয়ম্ভুবাবুর মাথা ঘুরে কারণ খোঁজারই কথা। উঠতে বসতে মনোরমার এমন রাগ, এই মিজাজ আর শুকনো খড়খড়ে মুখ দেখে তিনি বিষম বিচলিত। মাস 6 আগেকার কথা, তখনও মেজাজের এতটা বাড়াবাড়ি শুরু হয়নি, তবে বেশ ব্যতিক্রম বোঝা যাচ্ছিল। 3-4 দিনের জন্য স্বয়ম্ভুবাবুর ছোট শালী কানপুর থেকে বেড়াতে এসেছিল। যাবার আগের দিন রাত্রিতে সে কথায় কথায় ঠাট্টা করেছিল, জামাইবাবুর চেহারাখানা যা রেখেছ, এখনো তো দিব্যি আর একবার বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া যায়। স্বয়ম্ভুবাবু ফিরে রসিকতা করেছিলেন, সবই তোমার দিদির হাত যশ, আমার কোনো কেরামতি নেই। স্ত্রীর দিকে চোখ পড়তে দেখেন থমথমে মুখ তার। পরদিন বিকেলে বারান্দায় রেলিংয়ে ঠেস দিয়ে রাস্তার দিকে দাঁড়িয়েছিলেন শম্ভুবাবু, কিছুই দেখছিলেন না। হঠাৎ পাশ থেকে মনোরমার হিসেস চাপা বচনা কানে আসতেই সচকিত। শালি চেহারা কাঁচা বলে গেল বলে এমন হ্যাংলার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার মেয়ে দেখবার বয়স আছে নাকি? ওদিকে নিজের মেয়ের বয়স হয়েছে সে খেয়ালও নেই না? লজ্জাও করে না? শম্ভুবাবু বিমূঢ়। রাস্তা দিয়ে তখন সত্যি সত্যি কয়েকটি অল্প বয়সী মেয়ে যাচ্ছিল। সব ভয়ে চেয়ে দেখেন মনোরমার চোখ মুখ যেন জ্বলছে। 6 মাস হয়ে গেল, কারণে অকারণে এই জ্বলুনি বেড়েই চলেছে। এমন বাড়া বেড়েছে যে তাকে গোপনে মানসিক চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে। হঠাৎ 10 দশেকের একটা শক্ত জ্বরে পড়ে গেলেন স্বয়ম্ভুবাবু। জ্বর ছাড়ছেই না দেখে বড় ডাক্তার পর্যন্ত আনতে হয়েছিল। জ্বরটা ছাড়বার পরও দুর্বল। মনোরমা গম্ভীর মুখে সেবা শুশ্রূষা করে চলেছেন। সেদিনও বসে বসে কদিনের তেল না পড়া লালচে চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন তিনি। হঠাৎ কি একটা দেখে দু চোখ উদ্ভাসিত হয়ে উঠল তার। বলে উঠলেন, ও মা, এ কি? এ দেখি একটা পাকা চুল, নড়ো না নড়ো না। ঝুঁকে অস্বাভাবিক আগ্রহে স্বামীর মাথার পাকা চুলটা বেছে তুললেন তিনি। তারপর সেটা সামনে ধরলেন। স্বয়ম্ভুবাবু অবাক প্রথমে। স্ত্রীর চোখে মুখে চাপা আনন্দ যেন ঠিকরে বেরুচ্ছে। দেখি দেখি আর আছে কিনা। তেমনি আগ্রহে আর উদ্দীপনায় আবারও মাথার উপর ঝুঁকলেন তিনি। একটু বাদেই আবার অস্ফুট আনন্দধ্বনি। এই তো আরো একটা। মেছে তুললেন সেটাও। তবে যে বড় কচি সেজে বেড়াও, দাঁড়াও দাঁড়াও দেখি আরো আছে কিনা। স্ত্রীর এমন হাস্যোদ্ভাসিত মুখ স্বয়ম্ভুবাবু 6 মাসের মধ্যে আর দেখেননি। তিনি আশা করতে লাগলেন আরো যেন অনেক পাকা চুল বেরোয় তার মাথা থেকে। আরো গোটা 2 বেরোলো, আর সেই সঙ্গে সঙ্গে মনোরমার চেহারাটাই যেন বদলে যেতে লাগলো। ছেলে স্কুল থেকে ফেরবার সাড়া পেয়ে পাকা চুল খোঁজার আনন্দে ছেদ পড়ল। সেই বিকেল, সেই সন্ধ্যায়, সেই রাত্রিতে ছেলে মেয়ে ঠাকুর চাকর পর্যন্ত অবাক। এক টানা দীর্ঘদিনের একটা অনড় দুর্যোগ হঠাৎ জাদুমন্ত্রে কেটে গেছে যেন। একজনের আনন্দের ছোঁয়ায় বাড়ির এতদিনের গুমোট এক মুহূর্তে হালকা হয়ে গেছে। স্ত্রী যাই ভাবুন, স্বয়ম্ভুবাবু বুদ্ধিমান মানুষ। তিনি নতুন করে কিছু বিশ্লেষণমগ্ন হয়েছেন। যথা, তার মাথায় পাকা চুল দেখবার পর এরকম আবহাওয়া বদল হয়ে গেল কেন? স্ত্রী 6 মাস ধরে মাথায় শাড়ির আঁচল চাপাচ্ছে কেন? প্রসাধন আর কেশবিন্যাস আজকাল বাথরুমেই সম্পন্ন হয় কেন? ড্রেসিং টেবিলের দেরাজ 6 মাস ধরেই চাবি বন্ধ থাকছে কেন? সকালে বাজার এলে ঘন্টা 2 নিচে থাকেন মনোরমা।
আলমারির উপরের তাকে তার চাবি থাকে। সেই সময় চট করে ড্রেসিং টেবিলের দেরাজ খুললেন স্বয়ম্ভুবাবু। দেরাজে সারি সারি তেলের শিশি, সবকটার গায়ে চুল তাজা আর কাঁচা রাখবার বিজ্ঞাপন। রাত্রি গভীর। স্বয়ম্ভুবাবু নিঃশব্দে উঠে ঘরের আলো জ্বালালেন। ঘুমন্ত মনোরমা শিয়রের কাছে এসে দাঁড়ালেন। না, মাথায় এখন কাপড় নেই। স্বয়ম্ভুবাবু ঝুঁকে দেখলেন, চুলের ফাঁকে ফাঁকে রূপলি রেখা। পরদিন। স্বয়ম্ভুবাবুর আরো দিন তিনেক ছুটি আছে। বেলা 2-2:30 নাগাদ। মনোরমা অনেক দিন বাদে পাশের বাড়ির দিদির ঘরে গল্প করতে গেছে। আগে রোজই আড্ডা বসত। স্বয়ম্ভুবাবু সেই অবকাশে ছোকরা চাকর শামুকে ডাকলেন, বললেন, পাকা চুল বাজ, এক একটা তুললে 4 পয়সা। ওকে হাড়ে হাড়ে চেনেন স্বয়ম্ভুবাবু। তিনি একটু বাদে ঘুমের ভান করে পড়ে রইলেন। শামুক পাকা চুল বাঁচতে লাগলো। ঘণ্টাখানেকের চেষ্টায় আঁতিপাতি করে খুঁজে দুটো পেল কিনা সন্দেহ। 1 ঘন্টা বাদে ঘুম ভাঙার মতো করে হাই তুললেন স্বয়ম্ভুবাবু। সেই থেকে তো পটপট করে তুলেই চলেছিস, দেখি কটা হলো। সুযোগ পেয়ে চোখ কান বুঝে শামু বলল 17টা। ওর গালে একটা চড় বসাতে ইচ্ছে করছিল স্বয়ম্ভুবাবুর, কিন্তু হাসি হাসি মুখেই বললেন, তোর মাকে ফিরতে দেখলে আমাকে খবর দিস তো, আর তখনই পয়সাটা নিয়ে যাস। একটু বাদে শামু এসে খবর দিল, মা আসছেন। স্বয়ম্ভুবাবু ধীরে সুস্থে ব্যাগ খুললেন, পয়সা বার করতে লাগলেন। ইত্যবসরে মনোরমা ঘরে ঢুকলেন। আর তখনই স্বয়ম্ভুবাবু 1 টাকা 1 আনা শামুর হাতে দিলেন। মনোরমা জিজ্ঞাসা করলেন, ও কিসের পয়সা? মুখ কাঁচুমাচু করে স্বয়ম্ভুবাবু জবাব দিলেন, ও 17টা পাকা চুল তুলেছে আমার মাথা থেকে। প্রত্যেকটার জন্য 1 আনা করে দেব বলেছিলাম কিনা। 17টা! বিস্ময় আর আনন্দে 2 চোখ কপালে তুলে ফেললেন মনোরমা। কই কই দেখি। শামু জবাব দিল, ফেলে দিয়েছি তো। কর্তি এত খুশি হবে জানলে সে হয়তো 34টাই বলে বসতো। পরদিন বিকেলের দিকে চুপচাপ একটু বেরিয়ে পড়লেন স্বয়ম্ভুবাবু। তার চেনা একটা বড় স্টেশনারি দোকানে ঢুকলেন। দোকানের মালিককে একপাশে ডেকে চুপি চুপি জিজ্ঞেস করলেন, চুল একটু সাদা করবার মতন লোশন টোশন কিছু আছে? মালিক অবাক হয়ে তার দিকে চেয়ে রইলেন। স্বয়ম্ভুবাবু আবারও বললেন, মানে পাকা চুল কালো করবার মতো যেমন কলপ আছে, তেমনি কাঁচা চুল একটু আধটু পাকা দেখাবার মতো কিছু আছে কিনা জিজ্ঞেস করছিলাম। দোকানের মালিক তবু হাঁ করে মুখের দিকে চেয়ে থেকে জবাব দিলেন, ঠিক বুঝলাম না তো। স্বয়ম্ভুবাবু প্রথমে বিরক্ত এবং পরে বিমর্ষ মুখে দোকান থেকে বেরিয়ে এলেন।